সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ডিভিশন তারা একটা সামরিক কূ করার জন্য ডক্টর ইউনূস সরকারকে হটিয়ে একটা সামরিক কূ করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া একটি আপডেট ব্রেকিং নিউজ আপনাদেরকে দেখাতে চলেছি, যে ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জয় সৃষ্টি করে দিয়েছে। অবাক করা সেই ভিডিওটি আপনারা এখন দেখবেন। অবশ্যই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। আসুন ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি এখন দেখে আসি। যেই মাত্র কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গৃহীত হবে, গ্রেফতারি পরোয়ানা জারি হবে, সেই মাত্র চাকরি চলে যাবে, সেটা কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হলেও। এই কথাটাই কিন্তু জেনারেলদের এই একটি অংশই এসে যে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বললেন, কারণ এই পক্ষটি গত কয়েকদিন ধরে বৈঠক পাল্টা বৈঠক, আলোচনা পাল্টা আলোচনায় এই সিদ্ধান্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও জানিয়েছেন যে সেনাবাহিনী হিসেবে তারা জুলাই আগস্ট আন্দোলনের কিংবা শেখ হাসিনার শাসনামলের কোনো গুম খুন নির্যাতনের দায় নিতে চান না। বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার ঠেকাতে ওয়াকারুজ্জামানের সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়েছে এবং নানা তরফের চাপের মুখে যখন সেনা কর্মকর্তাদেরকে সেনা হেফাজতে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এবং ওয়াকারুজ্জামান সরাসরি সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের একটি অংশের কাছে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে কেন তিনি অভিযুক্ত হতে পারেন বা বিচারের মুখোমুখি হতে পারেন বলে যাদের ক্ষেত্রে অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল, সেই ব্যক্তিদেরকে বিশেষ করে ডিজিএফআই এর 5 মহাপরিচালককে কি কারণে তিনি সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করে দিলেন, এসব প্রশ্ন যখন সব দিক থেকে ওয়াকারুজ্জামানকে একটা অবিশ্বাস সন্দেহের কেন্দ্রে শুধু রেখেছে তাই নয়, তাকে এক ব্যাপক প্রশ্নের সম্মুখীন করেছে। আর যখন যেই পক্ষটি ভাবছিলেন যে সেনা কর্মকর্তাদের এই বেসামরিক আদালতে বিচার হতে দেওয়া উচিতই নয়, সেনাবাহিনীর বরং এ ধরনের একটা উদ্যোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া উচিত, এমনকি জরুরি অবস্থা জারির দিকে যাওয়া উচিত, এসব যেই পক্ষটি বলছিলেন, তারা যখন বুঝেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, বিশেষ করে কোনো কড়া সিদ্ধান্ত গ্রহণ করা প্রায় অসম্ভব, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই ক্যান্টনমেন্টের ভেতর এরই মধ্যে এক রকমের হাউস অ্যারেস্ট বা গৃহান্তরীণ অবস্থায় আছেন কিনা, কিংবা তাকে খুব শিগগিরই অন্তরীণ করা হয় কিনা এবং গ্রেফতারের মুখোমুখি হতে হয় কিনা, সেই প্রশ্ন, সেই জল্পনা ব্যাপক জোর পেয়েছে সেনা সদরের ভেতরে এবং বাইরে। এর কারণ হচ্ছে, দেখুন, সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের যে মামলায় শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কামাল সহ পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনের বিচার চলছে, যেখানে চৌধুরী আব্দুল্লাহ মামুন নিজেকে রাজসাক্ষী করে বিচারের তীব্রতা থেকে রক্ষা করার চেষ্টা করছেন, সেই বিচারে কেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকবেন না? এই প্রশ্ন আপনারা জানেন, ধরুন আমি সহ নানা তরফেই নানা সময় করা হয়েছে। কারণ জুলাই আগস্ট আন্দোলনটিতে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের যেসব বাহিনী সরাসরি জুলাই আগস্ট আন্দোলন দমনে নিয়োজিত ছিল রাজপথে, সেই বাহিনীগুলোর মধ্যে একেবারে অগ্রগামী ভূমিকা পালন করেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী। কাজেই সেনাবাহিনী বা সেনাবাহিনীর সে সময়ে মোতায়েনকৃত সদস্যবৃন্দ, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর এবং সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। এর নেপথ্যে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা।
এই তালিকায় রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন অবসরপ্রাপ্ত এবং বর্তমান অফিসার, যা নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল ওয়াকারের নেতৃত্বে 56 জন জেনারেল এবং আরও কয়েকজন শীর্ষ আধিকারিক জরুরি বৈঠকে বসেছিলেন বলে খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। জানা যাচ্ছে ঘটনা দ্রুত অন্যদিকে মোড় নিচ্ছে, এমনকি প্রাক্তন সেনাপ্রধান ও সেনা কর্তাদেরও ডাকা হচ্ছে। ওয়াকিবহাল মহল মনে করছেন পরিস্থিতি যে কোনো সময় অন্যদিকে মোড় নিতে পারে। সেনাবাহিনীর মধ্যে একটি বিদ্রোহের সৃষ্টি হতে পারে বলেও মনে করা হচ্ছে। কিন্তু জেনারেল ওয়াকার কি পারবেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামতে? এই প্রশ্নটাই উঠছে। সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের আন্তর্জাতিক মহলে। আর আজকে আমার সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি রাজা মজুমদার। দেখো সুমনা, বাংলাদেশ নিয়ে আমরা যখন রোজ কথা বলি নতুন নতুন বিষয় সামনে চলে আসে, এটা একটা বেশ মজার ব্যাপার। এখন যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে এখানে বাংলাদেশের রাজনৈতিক মহল বলো বা বিশেষজ্ঞ বা বিশ্লেষক যাদেরকেই আমরা শুনছি বা যেগুলো লেখা পড়ছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টা নিয়ে মূলত বাংলাদেশের সেনাবাহিনী প্রায় দ্বিধাবিভক্ত। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গত বুধবার, এটা নিয়ে আমরা গতকালও আলোচনা করেছিলাম যে বুধবার শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে নতুন করে 2টি মামলা দায়ের হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মামলাটা হচ্ছে সেটা সরকার পক্ষ থেকেই করা হবে, সেটা একদমই সঠিক। কিন্তু এই 30 জনের মধ্যে 24 জন এমন ব্যক্তি আছেন যারা বর্তমান এবং অবসরপ্রাপ্ত সেনাকর্তা, অর্থাৎ এই 30 জনের মধ্যে 24 জনই সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট। এটা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এখন তোলপাড় চলছে। এবার এই তোলপাড়টা যেটা চলছে সেটাতে জানা যাচ্ছে যেরকম কিছু, যেমন বাংলাদেশের যে প্রবাসী এক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, মানে যার নাম এখন বাংলাদেশে কেন গোটা ভারতবর্ষও জানে, সেই পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে, তিনি একটি নয় 2টি পোস্ট করেছেন এই বিষয়টা নিয়ে। তার মধ্যে একটি তিনি বলছেন যে সেনাবাহিনীর 56 জন জেনারেল পদমর্যাদা, মানে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল জেনারেল কিছু কিছু সিদ্ধান্ত হয়েছে। এটা নিয়ে তিনি ফ্রান্স থেকে মোহাম্মদ ইউনূসকে সতর্ক করে দিয়েছেন যে এরকম একটা কিছু কুটকাচালি চলছে ক্যান্টনমেন্টের ভিতরে, আপনাদের সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।